আজ আমরা শুরু করব ইম্পর্টেন্ট পার্ট অফ ফিজিক্যাল সায়েন্স, অ্যাটম। অ্যাটম বেসিক্যালি ক্লাস 9 এবং যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই কথা মাথায় রেখে একটা ছোট্ট অ্যাটমের ক্লাস, যেখানে অ্যাটম, মলিকুল অ্যান্ড রাদারফোর্ড এক্সপেরিমেন্ট অ্যান্ড নিলস বোর এক্সপেরিমেন্ট, এগুলো পরপর কম বেশি দেখবো। আচ্ছা, হোয়াট ইজ অ্যাটম? অ্যাটম স্মলেস্ট পার্ট অফ সাম ম্যাটেরিয়াল ইজ কল্ড অ্যাটম। কোনো একটা ম্যাটেরিয়াল যদি আমি ভাঙতে ভাঙতে সব থেকে ছোট্ট যে পার্টটা পাবো তাকে আমরা বলবো অ্যাটম। আচ্ছা, এখানে অ্যাটম অ্যান্ড মলিকুল এর মধ্যে একটা ভীষণ ডিফারেন্স আছে। দ্যাট মিনস অণু এবং পরমাণুর মধ্যে একটা ডিফারেন্স আছে। এই পৃথিবীতে অণুর সংখ্যা মিলিয়ন, প্রচুর, যা কাউন্ট করা অসম্ভব, কিন্তু পরমাণুর সংখ্যা কনস্ট্যান্ট। তো আবিষ্কারের ইতিহাস অনুসারে তখন 19th সেঞ্চুরি সেই সময় নাগাদ অ্যাটমের সংখ্যা ছিল 92। তো অ্যাটমের সংখ্যা 92 আর কনস্ট্যান্ট, বাট কনসেপ্ট অ্যামাউন্ট অফ মোল, অণুর সংখ্যা কিন্তু আনকাউন্টেবল, দ্যাট ইজ নাম্বার অফ মিলিয়ন্স। আচ্ছা, অণু পরমাণু, সাপোজ দে আর H2, so bunch of H2O, bunch of O2, bunch of Cl2, or say sodium N। ধরে নিলাম এক জায়গায় প্রচুর পরিমাণে জলের পার্টিকেল আছে, প্রচুর পরিমাণে অক্সিজেন আছে এবং প্রচুর পরিমাণে সোডিয়াম আছে। আচ্ছা, এই সোডিয়ামকে যদি ভাঙতে ছোট্ট একটা, যে সব থেকে ছোট্ট যে পার্টটা পাবো, ধরে নিলাম এই ছোট্ট পার্টটা পেলাম। এই ছোট্ট পার্ট যার প্রপার্টিস, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস এবং সোডিয়ামের সাথে মিলছে চলছে। আচ্ছা, অক্সিজেনকে ব্রেক করলাম, দেখো এখানে দুটো অক্সিজেন, 2 লেখা। তো অক্সিজেনকে ছোট্ট ব্রেক করলাম, দ্যাট ইজ এইরকম ছোট ছোট দুটো পার্ট পেলাম। যে O2 কে ভাঙলে, মোট কথা প্রথমে এক বাঞ্চ অফ অক্সিজেন আছে, সেখান থেকে যদি ভাঙতে একটা নাম্বার অফ O2, একটা জাস্ট সামনে 1 লিখে দিলাম, একটা এই বাঞ্চের থেকে যদি আমি একটা O2 নিই, তাকে ব্রেক করলে দুটো O পাওয়া যাবে, দুটো অক্সিজেন পাওয়া যাবে। এদের ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস, এই একটা অক্সিজেনের ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস তাহলে সেম। আচ্ছা, জল, ওয়াটার মলিকুল। তো এই যে ওয়াটারের ক্ষেত্রে যদি আমি ভাঙতে দুটো ছোট্ট যে পার্টিকেল পাবো, একটা অক্সিজেন অ্যান্ড অ্যানাদার ইজ হাইড্রোজেন। ওকে, তো এই যে ছোট্ট ভাঙতে যে আমি অক্সিজেন পেলাম আর হাইড্রোজেন পেলাম, এই অক্সিজেনের প্রপার্টিস কিন্তু জলের সঙ্গে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস কিন্তু আলাদা, হাইড্রোজেনের ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস জলের সঙ্গে আলাদা। তো এই কারণে এখানে দুটো কনসেপ্ট ইউজ হবে, একটা হচ্ছে অণু আর একটা পরমাণু। আচ্ছা, জল, বাঞ্চ অফ ওয়াটার, প্রচুর জল ছিল, সেখান থেকে আমি যখন জলের একটা মাত্র অংশ নিলাম, দ্যাট ইজ 1, একে আমরা বলবো অণু। অক্সিজেন এক গাদা পরিমাণ ছিল, সেখান থেকে আমি একটাই মাত্র অক্সিজেন নিলাম, দ্যাট ইজ O, যেটা নর্মাল প্রকৃতিতে পাওয়া যায়, দিস ইজ মলিকুল। তাহলে প্রকৃতিতে নর্মাল অবস্থায় পাওয়া যায় কি? মলিকুল। তাহলে এই যে একটা অক্সিজেন প্রকৃতিতে নর্মালি এইভাবে পাওয়া যায়, তো দিস ইজ 1 মলিকুল। সোডিয়াম, একটা সোডিয়াম, এক বাঞ্চ অফ সোডিয়াম ছিল, সেই সোডিয়ামের থেকে আমরা সোডিয়ামের থেকে আলাদা করতে একটাই মাত্র সোডিয়াম নিলাম, যার ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিস বাঞ্চ অফ ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিস এর সাথে সেম। তো সেই ক্ষেত্রে এই সোডিয়ামকে, একটাই সোডিয়াম, সেক্ষেত্রে একে আমরা বলবো অণু। ওকে, আচ্ছা, তো এইবার হাইড্রোজেন, তাহলে দ্যাট ইজ পেলাম কি? মলিকিউল। আচ্ছা, এই যে হাইড্রোজেন, জলকে ভাঙলে আমি পাচ্ছি হাইড্রোজেন এবং অক্সিজেন, এবং এই যে অক্সিজেন O2 কে ভাঙলে পাচ্ছি O এবং অক্সিজেন, সোডিয়ামকে যে একটা পাচ্ছি Na,
এই যে যদি এটা ফান্ডামেন্টাল জিনিস হয়, ফান্ডামেন্টাল মানে মৌলিক পদার্থ, মানে যার মধ্যে একই টাইপের পদার্থ থাকবে, একের বেশি সংখ্যক নয়, যেমন জল যৌগিক পদার্থ, ডিরাইভড কম্পাউন্ড। তো কি এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন দুরকম ভিন্ন টাইপের ফান্ডামেন্টাল এলিমেন্ট যুক্ত হয়ে তৈরি হয়েছে অণু। তো অণুকে যদি ভাঙি, সব থেকে স্মলার ইউনিট অণুকে যদি ভাঙি, একটা হাইড্রোজেন পরমাণু পাবো এবং দুটো হাইড্রোজেন পরমাণু পাবো এবং একটা অক্সিজেন পরমাণু পাবো। তো পরমাণু অ্যাটম দ্যাট ইজ মাচ স্মলার দেন মলিকুল। If we break down a molecule, then we get some different type of atom. Okay? তো তার মানে এই পৃথিবীতে আমরা যে অ্যাটম গুলো, আমরা যে সব থেকে ছোট্ট যে স্মলেস্ট পার্টটা পাই, দ্যাট ইজ অ্যাটম অর পরমাণু। আচ্ছা, তো পরমাণু মিলে তৈরি হয় অণু। সো এই পরমাণু নাম্বার অফ অ্যাটম আর কনস্ট্যান্ট। So number of atoms are constant. এই যে অ্যাটম, সোডিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন, এই রকম টাইপের পরমাণুর সংখ্যা কিন্তু ধ্রুবক। এই পরমাণুর সংখ্যাগুলোকে মিলিয়ে বিভিন্ন রকম কম্বিনেশন করে বিভিন্ন পসিবল হতে পারে। যেমন আরো লেটস সে কিছু এক্সাম্পল নিয়ে নিই, H2SO4, SO2, CO2, সালফার আর অক্সিজেন যুক্ত হয়েছে, একটা সালফার ডাইঅক্সাইড অণু তৈরি হয়েছে, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন এই পরমাণুগুলো যুক্ত একটা সালফিউরিক অ্যাসিডের অণু তৈরি হয়েছে, কার্বন, অক্সিজেন এই পরমাণুগুলো মিলে একটা কার্বন ডাইঅক্সাইডের অণু তৈরি হয়েছে। তার মানে অক্সিজেন এখানেও হয়েছে, এখানেও ইউজ হয়েছে, এখানেও ইউজ হয়েছে। তার মানে বিভিন্ন টাইপের অ্যাটম পরস্পর যুক্ত হয়ে তৈরি হয় মলিকুল। সো ফর দ্যাট রিজন নাম্বার অফ মলিকুলস আর নট কনস্ট্যান্ট। মলিকুল অর্থাৎ অণুর সংখ্যা আনলিমিটেড, মিলিয়নস, প্রচুর সংখ্যা হতে পারে, কিন্তু নাম্বার অফ অ্যাটমস আর কনস্ট্যান্ট। এই যে নাম্বার অফ অ্যাটম, দ্যাট মিনস ফান্ডামেন্টাল ইউনিটস, দ্যাট মিনস কোন একটা এলিমেন্টকে যদি আমরা ভাঙতে একদম ছোট্ট পার্ট যেটা পাবো, যার ফিজিক্যাল প্রপার্টিস এবং তার অরিজিনাল ফিজিক্যাল প্রপার্টিস লাইক দ্যাট সেম থাকবে, তখন তাকে আমরা বলবো অ্যাটম। আচ্ছা, এই অ্যাটম যে নাম্বার অফ অ্যাটম, এই যে নাম্বার অ্যাটমের সংখ্যা কনস্ট্যান্ট। তো 92 নাম্বার অফ অ্যাটমস আর প্রেজেন্ট ইন দ্য 19th সেঞ্চুরি। সো এমনও হতে পারে এমন কিছু অ্যাটম আছে যা এখনো আবিষ্কার হয়নি। আচ্ছা, তো এই অ্যাটম নাম্বার অফ অ্যাটমস আর কনস্ট্যান্ট, এই অ্যাটমের সংখ্যাকে আমরা বলি এলিমেন্ট, অ্যাটমকে আমরা বলি এলিমেন্ট। আচ্ছা, তো অ্যাটম আমরা সবসময় একটা জিনিস খোঁজার চেষ্টা করি, এই পৃথিবী তৈরি কি দিয়ে। এরপরে আমরা আইনস্টাইনের থিওরি দেখবো। উনি ফেমাস ফিজিসিস্ট, উনি দেখিয়েছিলেন যে পৃথিবীতে সবকিছুর একটাই এনার্জি দিয়ে তৈরি। এনার্জি দুটো, এক ম্যাটার অ্যান্ড রেডিয়েশন। তো দ্যাট মিনস এনার্জি। আচ্ছা, এখানে ক্লিয়ার তো যে অণু আর পরমাণু, অণুর সংখ্যা কিন্তু কনস্ট্যান্ট নয়, পরমাণুর সংখ্যা কনস্ট্যান্ট। অর্থাৎ অণু বিভিন্ন টাইপের হতে পারে। তার মানে আমরা যদি পরমাণু সম্পর্কে স্টাডি করতে পারি, অণু সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দ্যাট মিনস এই পরমাণুগুলো দিয়েই অণু বিভিন্ন রকম কম্বিনেশন এই যুক্ত হয়ে 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 বিভিন্ন টাইপের অণু তৈরি হয়। ওকে, তো এক্ষেত্রে অ্যাটম যে সংখ্যাটা, আমরা অ্যাটম যে সম্পর্কে স্টাডি করছি, অ্যাটম সব থেকে ছোট পার্টিকেল যেটা পৃথিবী তৈরি কি দিয়ে, যেটা আইনস্টাইন উনি বলেছিলেন। আইনস্টাইন বলেছিলেন যে এ পৃথিবীতে যে কোনো জিনিস দু রকমের, মানে পৃথিবী, টোটাল পৃথিবী এনার্জি দিয়ে তৈরি। এনার্জি হ্যাজ টু টাইপস, ইজ ম্যাটার and radiation. তো ম্যাটার দ্যাট মিন্স যেটা আমরা আশেপাশে প্রকৃতিতে দেখতে পাই, যেটাকে টাচ করে ফিল করতে পারি। তো এই ম্যাটার কি দিয়ে তৈরি? এই ম্যাটারের সব থেকে স্মলেস্ট পার্ট হচ্ছে অ্যাটম। তো অ্যাটম যেহেতু সব থেকে ছোট্ট পার্ট অ্যাটম, তো এই অ্যাটম ভাঙতে একদম ছোট্ট পার্ট পাবো অ্যাটম। অ্যাটমের ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস, অরিজিনাল এলিমেন্টের ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস সেম। আচ্ছা, তো অ্যাটমকে আমরা আলাদা করি কি করি? তাহলে এই পৃথিবীতে 92
type of elements are present, that means 92 number of atoms 92 are constant. তো অ্যাটমের ক্ষেত্রে আমরা এই যে বিভিন্ন টাইপের অ্যাটম দেখি চারিদিকে, আমরা চোখে ফিল করি, লোহা, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, সবারই অ্যাটম খুব ছোট্ট পার্ট। তো এই যে ছোট ছোট অ্যাটম আমরা ফিল করি আলাদা আলাদা, কি করে আলাদা করি? আলাদা করি কি করে? এর থেকে লাইট এমিট হয়। এক একটা এলিমেন্টের তার লাইট এমিশন আলাদা, এক একটা এলিমেন্টের লাইট আলাদা আলাদা ইজেক্ট করে। তো এই কারণে এক একটা এলিমেন্টকে আলাদা আলাদা আমরা চিনতে পারি। এই দেখো, কোনো এলিমেন্টের কালার সাদা, কোনো এলিমেন্টের যেমন দ্যাট ইজ অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের কালার একরকম, বোর্ড, হোয়াইট বোর্ড, দ্যাট ইজ হোয়াইট ম্যাটেরিয়াল, এর কালার একরকম। সো বিভিন্ন টাইপের অ্যাটম বিভিন্ন টাইপের কালার এমিট করে। সো অ্যাটমকে চেনার বেসিক্যালি তখন সেই ছন্দ অনুসারে আলাদা কি ছিল? ইজেকশন অফ ডিফারেন্ট টাইপ অফ লাইটস। তো ডিফারেন্ট টাইপ অফ লাইটস কেন হয়? বিভিন্ন লাইটের ওয়েভ আলাদা, অ্যান্ড দ্যাট মিনস ওয়েভের আলাদা হওয়ার জন্য এদের থেকে লাইট আলাদা আলাদা ইজেক্ট হয়। তো অ্যাটম ছোট্ট পার্টিকেল, ছোট্ট স্মলেস্ট পার্ট, তো এর থেকে বিভিন্ন টাইপের লাইট ইজেক্ট হয়। দ্যাট মিনস অ্যাটমকে চেনার একটা উপায় হচ্ছে এর থেকে লাইট আলাদা আলাদা ইজেক্ট হয়। তো দ্যাট মিনস ইজেকশন অফ ডিফারেন্ট কালার্স অফ লাইট ইজ এ ব্লুপ্রিন্ট অফ অ্যাটম। তো অ্যাটমকে চেনার সব থেকে বেস্ট টেকনিক হচ্ছে অ্যাটম থেকে বিভিন্ন টাইপের কালার ইজেকশন। তো এখন প্রশ্ন হচ্ছে কালারগুলো কেন ইজেক্ট হয়? তো ততদিনে ফিজিক্সের তো আচ্ছা, এক ফার্স্ট দেখে নি অ্যাটমের সাইজ কি। তো অ্যাটমের সাইজ খুবই ছোট হওয়া উচিত। তো অ্যাটমের সাইজ at near about 10 to the power 10, size of atom that is 10 to the power minus 10, এত ছোট সাইজের হয় অ্যাটম। দিস ইজ মিটার। তো অ্যাটমের সাইজ খুব ছোট্ট, দ্যাট ইজ 10 to the power minus 10 মিটার। তো এত ছোট অ্যাটম লাইট ইজেক্ট করে কিভাবে? এটাই ছিল সব থেকে বড় চ্যালেঞ্জ। তো অ্যাটমের তখন ভাবা গেল যে লাইট ইজেক্ট কেন হয়? লাইট ইজেক্ট এই কারণে হয়, কোনো চার্জ পার্টিকেলের যদি অ্যাক্সেলারেশন বেসড মোশন হয় এবং সেক্ষেত্রে তাদের মধ্যে যদি একটা ডিস্টেন্স মেজার করা থাকে, তো সেই সিচুয়েশনে সেখান থেকে লাইট ইজেক্ট হয়। তো এখন এখানে বিষয় হচ্ছে এখানে সেই ভাইব্রেশনটা কোথায়? আগে তখনকার দিনে ভাবা হতো যে অ্যাটম টু অ্যাটমের মধ্যে একটা ইন্টারমলিকুলার ফোর্স, একটা ফোর্স ক্রিয়েট হয়। অ্যাটম টু অ্যাটমের মধ্যে একটা ফোর্স ক্রিয়েট হয়। যেমন এক বেঞ্চে 5 জন বসে আছে, চোখ ঠাসাঠাসি করেই বসে আছে তোমরা। তো এর মধ্যে থেকে যদি একজনকে আমি অসিলেট করতে পারি, যদি একজনকে কম্পিত করতে পারি, তাহলে কি আশেপাশের জন্য কম্পিত হবে? আচ্ছা, তো এই সিচুয়েশনে যখন অ্যাটম গুলো ধরে নিলাম এইভাবে ফিক্সড অবস্থা আছে, তো এখানে যদি তার মানে এই অ্যাটম গুলোর গ্যাসের ক্ষেত্রে কি হয়, এই অ্যাটম এর সাথে ফোর্স অ্যাট্রাক্ট করছে, এর সাথে অ্যাট্রাক্ট করছে। আমি যদি এই অ্যাটমকে অসিলেট করতে পারি, তাহলে কি হবে? এই অ্যাটম অসিলেট হওয়ার চেষ্টা করছে, কিন্তু এই অ্যাটম গুলোর একটা ফোর্সের কারণে একে বাইরে বেরোতে দিচ্ছে না। তো প্রথম দিকে ভাবা হতো কি এই অসিলেশনের কারণেই মনে হয় অ্যাটম থেকে লাইট ইজেক্ট হয়, কিন্তু পরবর্তীতে এই কনসেপ্টও ডিনাই হয়ে যায়। কারণ কি করা হলো, গ্যাস চেম্বারের মধ্যে খুব লো প্রেসারে, বড় গ্যাস চেম্বারের মধ্যে খুব লো প্রেসারের মধ্যে কিছু গ্যাস রাখা হলো, যেমন হাইড্রোজেন গ্যাস, যে কোনো গ্যাস, রেয়ারিফাইড গ্যাস রাখা হলো। তাহলে যখন চেম্বারের মধ্যে খুব লো প্রেসারে গ্যাস রাখা হবে, তখন কি হবে? গ্যাসের অ্যাটম গুলোর মধ্যে ফোর্স কমে যাবে, মানে ফোর্স টেন্ডস টু জিরো হয়ে যাবে। দ্যাট মিনস যখন প্রেসার কম হয়ে যাবে অ্যাটম গুলো কি ডিস্টেন্স বেড়ে যাবে। তো অ্যাটম গুলোর যদি ডিস্টেন্স বেড়ে যায়, তার মানে অ্যাটম গুলোর মধ্যে কি ফোর্স কমে যাবে। তো সেই সিচুয়েশনও যদি আমরা তাকে এক্সাইট করতে পারি, অ্যাটমকে যদি এক্সাইট করি, এক্সাইটমেন্ট কি আস্তে আস্তে আমরা নেক্সট টপিকসে গিয়ে দেখবো যে এক্সাইটমেন্ট কি জিনিস। এক্সাইটমেন্ট কিভাবে করি? এক্সাইটমেন্ট ওর মধ্যে দিয়ে কারেন্ট চালিয়ে দিলাম, ওতে হিট দিয়ে দিলাম, ওতে ইলেকট্রন দিয়ে হিট করালাম, দ্যাট ইজ এক্সাইটেশন অফ অ্যাটম। তো যদি তখন এক্সাইট করা হয়, তাও দেখা যায় সেখান থেকে লাইট ইজেক্ট হয়। কি করে? এখানে যেমন যে কনসেপ্ট ছিল, এখানে যখন একে ভাইব্রেট করা হচ্ছিল অ্যাটমকে, তখন আশেপাশের অ্যাটম গুলো কি করছিল? ওকে টেনে ধরে রেখেছিল।
দ্যাট ইজ ফোর্সের কারণে, এই কারণে বেরোতে পারছিল না, সেই কারণে এখানে দাঁড়িয়ে অসিলেট হচ্ছিল, দ্যাট মিনস ইজেক্ট করছিল লাইট। কিন্তু যখন আমরা রেয়ারিফাইড গ্যাস নিলাম ইন লো প্রেসারে, তখন কি হলো, অ্যাটম গুলোর মধ্যে ডিস্টেন্স এত বেশি হয়ে গেল, প্রেসার কমে গেলে ডিস্টেন্স বেড়ে যাবে, তো ডিস্টেন্স এত বেশি হয়ে গেল যে ওদের মধ্যেকার কোনো অ্যাট্রাকশন ফোর্সই নেই। তাহলে সেই সিচুয়েশনে লাইট কি করে এমিট হয়? তো এখানের এই কনসেপ্টের, এই এক্সপেরিমেন্টের পরে দেখা গেল যে এই কনসেপ্টটা ভুল, এই কনসেপ্টটা আমরা ছেড়ে দিলাম। তাহলে এখন আমাদের ভাবা শুরু করে দিলাম যে অ্যাটম থেকে লাইট কি করে ইজেক্ট হয়। তো এবং অ্যাটম থেকে লাইট কি করে ইজেক্ট হয়, এর জন্য পরপর বিভিন্ন পদার্থবিদরা এক্সপেরিমেন্ট করেছিলেন। প্রথমে এদের সব থেকে প্রথম যদি বলা হয় স্যার জে থমসন, ব্রিটিশ ফিজিসিস্ট। তারপরে ওনার স্টুডেন্ট রাদারফোর্ড, রাদারফোর্ড, উনি এক্সপেরিমেন্ট করেন, অ্যান্ড ওনার পরে গিয়ে ওনার স্টুডেন্ট বোর এই থিওরিকে আরো ক্লিয়ার করেন, অ্যান্ড তারপরে গিয়ে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়, দ্যাট ইজ এ বোর পস্টুলেট। তারপরে গিয়ে আমাদের ক্লিয়ার হয় যে অ্যাটম থেকে লাইট কি করে ইজেক্ট হয়। আমরা সেই সেকশন অবধি পৌঁছাবো। আচ্ছা, তো তার মানে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল অ্যাটম থেকে লাইট কি করে ইজেক্ট হয়। তো অ্যাটমের মধ্যে আমরা একটা জিনিস জানি, কোন লাইট ইজেক্ট হতে গেলে চার্জ বেসড মোশন, চার্জ বেসড পার্টিকেলের অ্যাক্সেলারেশন বেসড মোশন হতে হবে, মানে এমন একটা মোশন হতে হবে যেখানে অ্যাক্সেলারেশন থাকবে। তো এই সিচুয়েশনে আবার পার্টিকেলটা চার্জড হতে হবে, কিন্তু এই থিওরি তো আমরা জানি, কিন্তু এখানে তো অ্যাটমের মধ্যে, অ্যাটম তো নিউট্রাল, অ্যাটমের তো কোনো চার্জ নেই। তো কি হলো সেই সময়, ইন এন্ড অফ 19th সেঞ্চুরি, 1898 সালের আশপাশ নাগাদ ব্রিটিশ ফিজিসিস্ট জে থমসন এক এক্সপেরিমেন্টের মাধ্যমে ক্লিয়ার করেন যে এর মধ্যে, পরমাণুর মধ্যে নেগেটিভ চার্জ পার্টিকেল, দ্যাট মিনস নাম দেন উনি ইলেকট্রন পাওয়া যায়। তো এই এক্সপেরিমেন্টের মাধ্যমে পাওয়া গেল যে অ্যাটমের মধ্যে কি নেগেটিভলি চার্জ পার্টিকেল, দ্যাট ইজ ইলেকট্রন হয়। কিন্তু ইলেকট্রন যেহেতু, কিন্তু অ্যাটমের চার্জ তো নিউট্রাল, তাহলে নিউট্রাল কি করে হয়? ইলেকট্রন এর মধ্যে, অ্যাটমের মধ্যে নেগেটিভলি চার্জ পার্টিকেল পাওয়া যায়, দ্যাট ইজ ইলেকট্রন। তো তার মানে এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা এগিয়ে আরো কিছুটা বুঝতে পারলাম যে না, অ্যাটমই সব থেকে স্মলেস্ট কোয়ান্টিটি নয়। আগেই বলেছি, আমাদের সব সময় টেন্ডেন্সি থাকে কোন এলিমেন্ট সব থেকে ছোট্ট পার্টিকেল কি জিনিস, সব থেকে স্মলেস্ট কি জিনিস পৃথিবীতে, সব থেকে স্মলেস্ট কি জিনিস, কি দিয়ে এই পৃথিবী তৈরি, দ্যাট ইজ এইটাই খোঁজার টার্গেটে ছিল। তো সেই সময় আগের এক্সপেরিমেন্ট হতে হতে সব থেকে স্মলেস্ট পার্ট পেয়েছিলাম অ্যাটম, কিন্তু স্যার জে থমসন উনি প্রথমে পথ দেখান। তো জে থমসনের এক্সপেরিমেন্টের মাধ্যমে পেলাম যে কোনো একটা অ্যাটমের সব থেকে স্মলেস্ট পার্ট হচ্ছে ইলেকট্রন। তো স্মলেস্ট পার্ট যেহেতু ইলেকট্রন, এবং ইলেকট্রন নেগেটিভলি চার্জ পার্টিকেল, তো তার মানে এখন ক্লিয়ার হলো যে অ্যাটমই সব থেকে স্মলেস্ট পার্টিকেল নয়, তাহলে সব থেকে স্মলেস্ট পার্টিকেল কি? ইলেকট্রন। তো ইলেকট্রন হ্যাজ নেগেটিভলি চার্জ। তো যেহেতু ইলেকট্রন নেগেটিভ চার্জ, তাহলে কি অ্যাটমের ইলেকট্রন দিয়ে তৈরি অ্যাটম, বিকজ অ্যাটমের মধ্যে পাওয়া যাচ্ছে ইলেকট্রন, তাহলে কি অ্যাটমের চার্জ নেগেটিভ হওয়া উচিত, কিন্তু অ্যাটমের চার্জ তো পজিটিভ। তো স্যার জে থমসন উনি কি বললেন যে যেহেতু নেগেটিভলি চার্জ পার্টিকেল এর মধ্যে প্রেজেন্ট, তার মানে নিশ্চয়ই এর মধ্যে পজিটিভ কোনো চার্জ আছে, তাহলে নিউট্রাল কি করে হয়? তো জে থমসন এটুকু ক্লিয়ার হলেন যে এই কোন অ্যাটমের মধ্যে নেগেটিভলি চার্জ পার্টিকেলও থাকে, পজিটিভলি চার্জ পার্টিকেলও থাকে, দ্যাট মিনস অ্যাটম কিন্তু সব থেকে স্মলেস্ট পার্টিকেল নয়। এখন ওনার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল, যদি নেগেটিভ চ্যালেঞ্জ পার্টিকেল থাকে এবং পজিটিভলি চার্জ পার্টিকেল থাকে, কিভাবে থাকে? কেউ বললো আমরা মেনে নিলাম, এরকম হয় না, তাহলে তার সাপেক্ষে প্রমাণ চাই। তো স্যার জে থমসন তখন ওনার যেরকম আন্ডারস্ট্যান্ডিং এসেছিলেন, তখন উনি বললেন যে এরা এর মধ্যে প্লাম পুডিং মডেলে থাকে। প্লাম পুডিং মডেলটা কি? প্লাম পুডিং মডেল, আমরা সবাই বাড়িতে পায়েস রান্না করি, পায়েসের মধ্যে গিয়ে কাজু কিশমিশ দিয়ে আর মিক্সড আপ করে দেওয়া হয়, তো তারপরে গিয়ে কাজু কিশমিশ মিশে এক জায়গায় থাকে না, বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, মানে মিক্সড আপ হয়ে থাকে। তো ঠিক এই রকমই একটা মডেল জে থমসন দেন, যে উনি বলেন এর মধ্যে নেগেটিভলি চার্জ পার্টিকেল এন্ড পজিটিভলি চার্জ পার্টিকেল একসঙ্গে খিচুড়ি অবস্থায় থাকে, দ্যাট ইজ প্লাম পুডিং মডেল। যেহেতু এখনো এটা অপ্রাসঙ্গিক, এটা তবু প্রথম যেহেতু উনি পথ দেখিয়েছিলেন, তো সেই কারণে এটা একটা ইম্পর্টেন্ট।
তো রাদারফোর্ড খুব বেশি দিন এক্সপেরিমেন্ট করতে পারেননি, এরপরে ওনার মৃত্যু হয়। তো ওনার মৃত্যু হওয়ার পর প্রিন্সিপালস যে স্যার আর্মস রাদারফোর্ড, উনি এই এক্সপেরিমেন্ট আগে দিয়ে যান। তো রাদারফোর্ডের মাথায় একটা জিনিস এসেছিল যে এই ইলেকট্রন, এই যে নেগেটিভলি চার্জ পার্টিকেল অ্যান্ড পজিটিভলি চার্জ পার্টিকেল কি করে থাকে। নেগেটিভলি চার্জ পার্টিকেল দ্যাট মিন্স এরকম অবস্থা থাকে, এই একটা পজিটিভলি চার্জ পার্টিকেল, এই একটা নেগেটিভ চার্জ পার্টিকেল চিপকে আছে পজিটিভের সাথে, এই একটা চিপকে আছে, এই একটা চিপকে আছে। ততদিনে তো যে থমসন ক্লিয়ার করেই দিয়েছেন যে নেগেটিভ আর পজিটিভ কি হয়, সেম পরিমাণে থাকে চার্জ, তা নাহলে কি করে অ্যাটমের নেট চার্জ 0 হয়। তো অর্থাৎ তখন রাদারফোর্ড এটা ভাবেন কি এরকম অবস্থা আছে, এই যদি পজিটিভ চার্জ হয় এর সাথে এই একটা নেগেটিভ জুড়ে গেছে, এই একটা নেগেটিভ জুড়ে গেল, এই একটা নেগেটিভ, তিনটে পজিটিভ পার্টিকেল তিনটে নেগেটিভ পার্টিকেল জুড়ে গিয়ে একটা অ্যাটম তৈরি হলো। কিন্তু সেই সময় আরো অনেক সায়েন্টিস্ট যেমন অ্যাভোগাড্রো অ্যান্ড আরো বিভিন্ন পদার্থবিদরা যেমন এক্সপেরিমেন্ট করে গেছেন অ্যাটমের সাইজ নিয়ে। অ্যাটমের সাইজ নিয়ে ওনারা এক্সপেরিমেন্ট করার পরে ওনারা দেখেছেন, অ্যাটমের এক্সপেরিমেন্ট করার পরে পাওয়া গেছে যে নিউক্লিয়াসের সাইজ দ্যাট ইজ 10 টু দি পাওয়ার -14 মিটার। তো নিয়ার অ্যাবাউট নিউক্লিয়াসের সাইজ, যে পরমাণুর নিউক্লিয়াস, আচ্ছা নিউক্লিয়াস আমরা একটু পরে আসি, ততদিনে এসে গেছে যে অ্যাটমের সাইজ খুব ছোট্ট হয়। কিন্তু যেটা আরো ছোট হওয়ার কথা ছিল, কিন্তু এত বড় কেন, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার -10 মিটার। এত বড় কি করে, অ্যাটম খুব ছোট্ট সাইজ হওয়া উচিত, তো তার মধ্যে এত ছোট হওয়া উচিত, কিন্তু এত বড় কি করে, এর থেকেও আরো ছোট হওয়া উচিত। কাইনেটিক থিওরির সাহায্যে আমরা অ্যাটমের সাইজ সম্পর্কে আইডিয়া পাই। তো এই একটা জিনিস রাদারফোর্ডের মাথায় খুব ঘুরছিল যে অ্যাটমের সাইজ তো আরো ছোট হওয়া উচিত, অ্যাটমের সাইজ এত বড় কেন। এবং সব থেকে ওনার বড় চ্যালেঞ্জ ছিল পজিটিভলি চার্জ পার্টিকেল গুলো কিভাবে থাকে। উনি একটা কনসেপ্ট, উনি একটা এরকম ভাবছিল, এমন তো হয় না যে পজিটিভ চার্জ পার্টিকেল গুলো শুধু সেন্টারের মধ্যেই লোকেট থাকে, কিন্তু তার একটা প্রমাণ হওয়া চাই। কিন্তু সেন্টারে যদি পজিটিভলি চার্জ পার্টিকেল গুলো থাকবে, তো সেক্ষেত্রে তো পজিটিভ চার্জ পার্টিকেল নিজেদের মধ্যে রিপেল করা উচিত, বিকর্ষণ করা উচিত। তাহলে কেন পজিটিভ চার্জ পার্টিকেল গুলো এক জায়গায় থাকে, একটা গ্রেট কনফিউশনের মধ্যে ছিলেন রাদারফোর্ড। তো রাদারফোর্ড একটা জিনিস ক্লিয়ার করার চেষ্টা করেন, পজিটিভলি পার্টিকেল চার্জ পার্টিকেল গুলো কোথায় ছিল। সবার কিন্তু মোর ফোকাস ছিল পজিটিভ চার্জ পার্টিকেল গুলো কোথায় ছিল, ইলেকট্রনের উপরে না। তো পজিটিভলি চার্জ পার্টিকেল গুলো কোথায় ছিল এটা বোঝার জন্য রাদারফোর্ড উনি ঠিক করলেন যে একটা এক্সপেরিমেন্ট করা হবে, এবং যে এক্সপেরিমেন্টের মাধ্যমে বোঝা হবে যে পজিটিভলি চার্জ পার্টিকেল গুলো কোথায় থাকে। কারণ পজিটিভ চার্জ পার্টিকেল গুলো এরকম আলাদা আলাদা প্লাম পুডিং মডেলের মতো, যেমন স্যার জি জে থমসন বলেছিলেন প্লাম পুডিং মডেলের মতো পজিটিভলি চার্জ পার্টিকেল কি চারি জায়গায় ছড়িয়ে থাকে নাকি এক জায়গায় কনসেন্ট্রেট থাকে, এটা কি রকম অবস্থায় থাকে, এটা উনি প্রথমে বোঝার চেষ্টা করছিলেন। তো এর জন্য উনি একটা ফেমাস এক্সপেরিমেন্ট করেন, যে এক্সপেরিমেন্ট আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট করি, এবং যে এক্সপেরিমেন্ট গিগার অ্যান্ড মাসডার নামে ফেমাস, দ্যাট ইজ এক্সপেরিমেন্ট। আচ্ছা, এক্সপেরিমেন্টে করা হলো কি, উনি একটা সোনার গোল্ড ফয়েল নিলেন, গোল্ড ফয়েল সোনার পাত, এই যে সেই সোনার পাত দুটো ব্লকের মাধ্যমে লাগানো আছে, সোনার পাতটা উনি এত পাতলা নিলেন, দ্যাট ইজ এর থিকনেস 2.1 × 10⁻⁷ মিটার। তো ফেলে দেখো খুব পাতলা ফয়েল, এত পাতলা যে ট্রান্সপারেন্ট, এপাশ থেকে ওপাশ দেখা যাবে। এত পাতলাই কেন নিলেন, কারণ যখন এই পার্টিকেলটা এরকম টাইপের মোটা, দ্যাট মিন্স কি এখানে অ্যাটম, এখানে অ্যাটম, এখানে অ্যাটম, এখানে অ্যাটম, পরপর পরপর অ্যাটম সেট হয়ে আছে। আমি এটা আরো পাতলা করলাম, দ্যাট ইজ এই যে অ্যাটম গুলো সব সেট হয়ে আছে, দেখো তিনটা অ্যাটম পরপর সেট হয়ে আছে, তবেই না থিকনেস এতটুকু। আমি একটা পার্টিকেল একটা অ্যাটমের সিরিজ হাঁটিয়ে দিলাম দুটো, আরো একটা হাঁটিয়ে দিলাম, এই আরো একটা যদি হাঁটানোর চেষ্টা করি, দ্যাট ইজ ব্রেক হয়ে গেল। তার মানে কি এত পাতলা করলাম, দ্যাট মিন্স একটা করে অ্যাটম প্রেজেন্ট। কারণ উনি অ্যাটমের এক্সপেরিমেন্ট করতে চাইছেন, অ্যাটমের মধ্যে কি আছে। আচ্ছা, তো এই সময় কি করা হলো, তাহলে গোল্ড ফয়েল এত পাতলা কেন, গোল্ড ফয়েলই কেন নেওয়া হলো, গোল্ডই কেন নেওয়া হলো, কারণ গোল্ডের মাস অনেক বেশি, দ্যাট ইজ 179। এবং গোল্ডের একটা প্রপার্টিজ আছে, গোল্ড দ্যাট ইজ ডাক্টিলিটি, গোল্ডের যদি আমি প্রেসার ক্রিয়েট করে করি তাহলে ও ছড়িয়ে যায়, এবং উইদাউট ক্র্যাকিং।
অন্য মেটালকে কিন্তু এইভাবে ছড়ানো যায় না, তার আগে ক্র্যাক এসে যায়। তো এই কারণে উনি গোল্ড ফয়েলকেই চুজ করলেন, কারণ গোল্ডের এটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, এবং শুধু তাই না, গোল্ডের অ্যাটমিক মাসও বেশি, অ্যাটমিক মাস বেশি, দ্যাট মিনস চার্জ বেশি। তো উনি কি করলেন, গোল্ড ফয়েল নিলেন এবং চারিপে এখানে একটা আলফা পার্টিকেল স্ক্যাটার করার জন্য উনি কি করলেন, রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল নিলেন। রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল কি জিনিস আমরা পরে ক্লাস 10 এসপেক্টে পড়বো। রেডিও অ্যাক্টিভ মেটাল তেজস্ক্রিয় পদার্থ, যে যার থেকে আলফা বিটা গামা এই রকম টাইপের পার্টিকেল ইজেক্ট হয় স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে। তো এই যে আলফা, উনি কি করলেন, রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল এরকম ব্লকের মধ্যে রাখলেন। এই ব্লকের মধ্যে কেন রাখলেন, এর মধ্যে রাখার কারণ হচ্ছে যাতে শুধু এই হোল দিয়েই ইজেক্ট হতে পারে, চারিদিকে ছড়িয়ে নিয়ে অন্য কিছু এতে ড্যামেজ না করতে পারে। আচ্ছা, তো আলফা পার্টিকেল এখান থেকে স্ক্যাটার হচ্ছে এবং এখানে ব্লক লাগিয়ে দেওয়া হচ্ছে। ব্লকটা কেন, যাতে আলফা পার্টিকেল এখান থেকে বেরিয়ে এদিকে চলে যেতে পারে, এদিকে চলে যেতে পারে, যাতে এদিকে না যায় সীসার তৈরি বড় বড় ব্রিক্স এখানে সেট করে দেওয়া হয়, যাতে অন্যদিকে যেতে না পারে। তার মানে এখানে ফাঁকা, তার মানে আলফা পার্টিকেলটা দ্যাট মিন্স এই রাস্তা বরাবর সোজা গিয়ে স্ট্রাইক করবে গোল্ড ফয়েলে, এই কারণে এরকম সেট করে দেওয়া হয়। আচ্ছা, এরপরে এর চারিদিকে বাউন্ডেশন দিয়ে দেওয়া হয়, কারণ এই যে আলফা পার্টিকেল ভেদ করে যখন যাবে সেই যাওয়ার সেকশনে এখানে বাউন্ডেশন করা হয় চারিদিকে, এবং এর গায়ে জেডএনএস এর লেয়ার দেওয়া হয়। জেডএনএস এর জিংক্লোয়েডের একটা স্পেশাল প্রপার্টিস হচ্ছে, যদি আলফা পার্টিকেল গিয়ে এখানে স্ট্রাইক করে তো এর গায়ে জেডএনএস আছে। তো জেডএনএস এ আলফা পার্টিকেল যখন স্ট্রাইক করবে, আলফা পার্টিকেলের কাছে এনার্জি থাকবে, কাইনেটিক এনার্জি। তো যখন জেডএনএস কে হিট করবে তখন জেডএনএস সেই এনার্জিটা নেবে এবং সেই এনার্জি নেওয়ার জন্য চকচক করে দিবে, তাহলে আমি বুঝতে পারবো যে ওখানে আলফা পার্টিকেলকে স্ট্রাইক করছে, এই কারণে এরকম লেয়ার নেওয়া হয়। আচ্ছা, এবং এর মধ্যে কিছুটা লোকেশন ফিক্সড করার জন্য এখানে অ্যাঙ্গেল ঠিক করা হবে। এই বরাবর 0 ডিগ্রি, এই বরাবর ডিগ্রি আস্তে আস্তে বাড়ছে 45, দিস ইজ 45 ডিগ্রি, আরো বাড়লো, দিস ইজ 90 ডিগ্রি, ঠিক এদিকেও তাই, দিস ইজ 45 ডিগ্রি, দিস ইজ 90 ডিগ্রি, এবং এই দিকে যদি ফিরে আসে দিস ইজ 180 ডিগ্রি। তো ডিগ্রি মেনশন করা হলো কোথায় কিভাবে পার্টিকেল গুলো যাচ্ছে এটা বোঝার জন্য, আলফা পার্টিকেল গুলো কিভাবে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে যে আলফা পার্টিকেল গুলো পর এক্সপেরিমেন্ট, রাদারফোর্ড নিজের এক্সপেরিমেন্ট ল্যাবের মধ্যে এক্সপেরিমেন্ট করলেন, এবং করার পরে উনি এই প্রত্যেকটা ডিগ্রি এবং কতগুলো আলফা পার্টিকেল স্ক্যাটারিং হচ্ছে তার একটা চার্ট বানালেন। দ্যাট ইজ, চার্টটা হাউ লাইক দ্যাট, চার্টটা উনি একটা চার্ট বানালেন, দ্যাট ইজ নাম্বার অফ আলফা পার্টিকেল এন্ড নাম্বার অফ অ্যাঙ্গেল থিটা। তো এই চার্টের সাপেক্ষে উনি একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলেন যে মেজরিটি অফ আলফা পার্টিকেলস আর স্ট্রেট গোস থ্রু 0 to 10 ডিগ্রি। এই যে এইটা যদি 0 ডিগ্রি হয় তাহলে এটুকু 10 ডিগ্রি, এটুকু 10 ডিগ্রি, এই 10 ডিগ্রি দ্যাট ইজ 20 ডিগ্রির মধ্যে সব থেকে বেশি সংখ্যক আলফা পার্টিকেল স্ট্রেট চলে যায় এবং বাদ বাকি কিছু পার্টিকেল এদিক 45 এ 90 তে এদিকে যায়। তো এখানে অ্যাকচুয়ালি কি হলো, প্রথমবার যখন আলফা রাদারফোর্ড উনি এক্সপেরিমেন্ট করলেন, এই এক্সপেরিমেন্টের মধ্যে ততটা কিছু ক্লিয়ার হলোই না, কারণ সব আলফা পার্টিকেল স্ট্রেট বেরিয়ে গেল। যেমন বুঝি আলফা পার্টিকেল 0 to 10 ডিগ্রি ম্যাক্সিমাম স্ট্রেট বেরিয়ে গেল। তো তখন কি হলো, ওনার এক স্টুডেন্ট মার্সডান, যেমন এই এক্সপেরিমেন্টটাকে গিগার অ্যান্ড মার্সডান আন্ডার গ্রাজুয়েট, উনি কি করলেন, উনি ওনার খুব ইন্টারেস্ট ছিল এক্সপেরিমেন্টের উপরে, এবং উনি বললেন যে চলো আমি করবো এক্সপেরিমেন্ট। তো উনি বারবার এক্সপেরিমেন্ট করতে থাকলেন, এক্সপেরিমেন্ট করতে থাকলেন এবং নোট ডাউন করতে থাকলেন, এবং করতে করতে উনি এমন একটা টাইমে গিয়ে উনি একটা জিনিস বুঝলেন যে 10 লাখে একবার কোন একটা এলিমেন্ট, কোন একটা আলফা পার্টিকেল রিটার্ন যায়। 10 লাখে একবার একটা আলফা পার্টিকেল রিটার্ন যায়। উনি এটা কাউন্ট, প্রথমে উনি এতটা গুরুত্ব দেননি, কিন্তু যখন বারবার ডেটা শিট বানিয়ে ফেলেছেন তারপরে কি সেই চার্ট অনুসারে, স্ট্যাটিস্টিক্স এর থিওরি অনুসারে উনি সেখান থেকে বুঝতে পারেন যে এখানে আলফা পার্টিকেল রিটার্ন আসছে। উনি এই জিনিসটা রাদারফোর্ডকে বলেন। তো রাদারফোর্ড খুব শার্প, উনি এইটা প্রথমে বোঝেন যে যদি আলফা পার্টিকেল রিটার্ন আসে তো কেন আসছে, রাইট? তো আলফা পার্টিকেল তো পজিটিভলি চার্জ পার্টিকেল,
যদি রিটার্ন আসে তাহলে কেন আসছে, এবং শুধু রিটার্নটা মাঝখান বরাবর আসছে, অন্য কোনো জায়গা দিয়ে আসছে না। তো এর জন্য উনি খুব শার্প ব্রেন ছিলেন, উনি একটা জিনিস বিচার করলেন রিটার্ন কখন আসে। ধরো একটা বল, আমি বা একটা বল দিয়ে যদি এইটা এইভাবে রাখা আছে হাতের উপরে, একটা বল যদি আমি থ্রো করি কি হবে, এ পড়ে যাবে, বলটা অন্যদিকে ছিটকে যাবে। কিন্তু বলটা যদি আমি দেয়ালের গায়ে ছুঁড়ে মারি সেক্ষেত্রে বলটা রিটার্ন আসবে। তার মানে রিপেল কখন হয়, যখন যে ম্যাটেরিয়ালটা যাচ্ছে সে যাকে গিয়ে স্ট্রাইক করছে তার ভর এর থেকে অনেক বড় হবে, তখনই গিয়ে রিটার্ন সম্ভব। তো তখন রাদারফোর্ডের মাথায় একটা জিনিস এসেছে, তার মানে আলফা পার্টিকেল পজিটিভলি চার্জ পার্টিকেল, তার মানে নিশ্চয়ই সেন্টারে কোথাও পজিটিভলি চার্জ পার্টিকেল আছে, তাহলে কেন রিপেল করছে এবং রিটার্ন আসছে, দ্যাট মিনস তার ভর এই আলফা পার্টিকেলের থেকে মাচ হেভিয়ার, অনেক ভারী, তার নয় তো রিটার্ন আসা উচিত না। আচ্ছা, যেহেতু রিটার্ন আসা উচিত না এবং সেন্টারের ভর অনেক বেশি এবং এ তো আর অন্য কোনো জায়গাতে সম্ভব নেই, অর্থাৎ উনি ভেবে নিলেন পজিটিভ পার্টিকেল যদি আলাদা আলাদা জায়গায় থাকতো, যদি এক হতো তাহলে আলফা পার্টিকেল 2, তাহলে কি রিটার্ন করতে পারতো? নো। তার মানে পজিটিভলি চার্জ পার্টিকেল যদি আলাদা আলাদা জায়গায় ছড়িয়ে ছড়িয়ে থাকতো তাহলে তার ভর নিশ্চয়ই এত বেশি হতে পারতো না আলফা পার্টিকেলের থেকে, আলফা পার্টিকেলকে রিটার্নও করাতে পারতো না। আলফা পার্টিকেলকে রিটার্ন করাচ্ছে, দ্যাট মিনস যে পজিটিভলি চার্জ পার্টিকেল গুলো আছে সেগুলির ভর আলফা পার্টিকেলের থেকে অনেক বেশি, তবে গিয়ে না ওকে রিটার্ন করাচ্ছে। তো তার মানে আলফা পার্টিকেলের থেকে অনেক বেশি ভর সম্পন্ন হতে গেলে পজিটিভলি চার্জ গুলো কি এক জায়গায় থাকতে হবে, এবং এক জায়গায় কোথায়, সেন্টারে থাকতে হবে। তো এই এক্সপেরিমেন্টের মাধ্যমে কিন্তু ঠিক হয় যে রাদারফোর্ড কনক্লুশনে এসে পৌঁছান যে এই এক্সপেরিমেন্টের ফলে যে পজিটিভ চার্জ পার্টিকেল গুলো যা যা প্রেজেন্ট ছিল সব এক জায়গায় থাকে, প্লাম পুডিং মডেলের মতো সব যে আলাদা আলাদা জায়গায় ছড়িয়ে থাকবে তা কিন্তু নয়, পজিটিভলি চার্জ সব এক জায়গায় থাকে। রাদারফোর্ড তো এক্সপেরিমেন্টের মাধ্যমে ক্লিয়ার হয়ে গেলেন পজিটিভ চার্জ পার্টিকেল এক জায়গায় থাকে। এখন প্রশ্ন হচ্ছে নেগেটিভ চার্জ পার্টিকেল গুলো কিভাবে থাকে, দ্যাট ইজ ইলেকট্রন। কিন্তু এখানেও আবার একটা কনসেপ্ট, পজিটিভলি চার্জ পার্টিকেল যদি এক জায়গায় থাকে সে তো এক্সপেরিমেন্টের মাধ্যমে ক্লিয়ার হলো, তা নাহলে এতগুলো বড় চার্জ যদি একসঙ্গে হেভি না হয় তাহলে আলফা পার্টিকেলকে রিটার্ন করাচ্ছে কি করে। তো তার মানে পজিটিভলি চার্জ পার্টিকেল গুলো এক জায়গায়, কিন্তু রাদারফোর্ড মানে এটা কনফিউশন, এই যে পজিটিভ চার্জ পার্টিকেল গুলো যদি এক জায়গায় থাকে তো তাদের মধ্যে তো রিপেল হওয়া উচিত, বিকর্ষণ হওয়া উচিত, সবাই পজিটিভলি চার্জ, তো সেম চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, কিন্তু তা তো বিকর্ষণ না করে এক জায়গায় কি করে থাকে। তো এই কারণে এখনো আস্তে আস্তে আরো এক্সপেরিমেন্টের মাধ্যমে এই জিনিসগুলো ক্লিয়ার হবে যে নিউক্লিয়ন। তো এই যে এই কারণের জন্য উনি কি করেন, রাদারফোর্ড সেন্টারের পজিটিভ চার্জ পার্টিকেল গুলোকে নাম দিয়ে দেন নিউক্লিয়াস। সো রাদারফোর্ড সেন্টারের কনক্লুশন, উনি সে দিস ইজ সাইজ অফ অ্যাটম, সেন্টারে সব পজিটিভলি চার্জ পার্টিকেল, এর নাম দেন কি নিউক্লিয়াস, এর মধ্যে সব পজিটিভলি চার্জ পার্টিকেল গুলো একত্রিত থাকে। এখন নেগেটিভ চার্জ পার্টিকেল গুলো কিভাবে থাকে এবং নেগেটিভ চার্জ পার্টিকেল গুলো এর মধ্যে কিভাবে থাকে, এর সব থেকে এক্সপেরিমেন্টের জন্য তখনও এমন নয় যে ওনার কাছে তেমন কোনো লজিক ছিল কি তেমন কোনো প্রুফ ছিল, উনি লজিক্যালি দেখলেন যে আমাদের সৌরজগতের সঙ্গে উনি তুলনা করলেন। সৌরজগতে কি হয়, সেন্টারে থাকে কে, সূর্য, এবং গ্রহগুলো চারিপাশে ঘুরে বেড়ায়, গ্রহগুলোর সামনে এনার্জি থাকে, গ্রহগুলো এনার্জির কারণে কি হয় সোজা পথে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ফোর্স অফ অ্যাট্রাকশনের কারণে ও সোজা পথে বেরোতে দেয় না, ফলে ও গোল করে সূর্যের চারিদিকে ঘুরতে থাকে, ফলে এখানে কি হয় ওর এনার্জির কারণে বাইরে যাওয়ার চেষ্টা করে, বাট সেন্ট্রিপিটাল ফোর্সের কারণে ও বাইরে বেরোতে পারে না, এবং ওর মধ্যে ওদের দুজনের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্সও কাজ করে, এবং বাইরে যাওয়ার যে টেন্ডেন্সি ফোর্স এবং সেন্ট্রিপিটাল ফোর্স এই দুটো পরস্পর ব্যালেন্স হওয়ার কারণে ও নির্দিষ্ট অরবিটে ঘুরে বেড়ায়। এটা আমরা ন্যাচারালি সৌরজগতের সঙ্গে দেখে এসেছি। তো রাদারফোর্ড তখন একটা অ্যাটমিক মডেল দেন, যে এই অ্যাটমিক মডেলে